ওটা দে, ওটি দে, দেখা বাই কর। তলে নামাজ সব বসে এরকম। আজকে সকাল থেকে সীমা আর শরীফ অনেক বিরক্ত আমাদের উপর। আমি যখন ভিডিও করতে যাচ্ছিলাম সীমা লিটারেলি আমাকে ধমক দিয়ে বলছে, আন্টি জানতো এখন আর বিরক্ত করেন না, আপনি দূর থেকে ভিডিও করেন, কিছু জিজ্ঞেস করবেন না, বলতে পারবো না। তো আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে, আজকে তো চেতে আছিস কেন? তো তখন ওরা বলল রাতে বলেছে যে আজকে দুপুরে তেমন কিছু রান্না নিয়ে খুদের ভাত আর ভর্তা ভাত হবে। তো আমরা আরামেই ছিলাম, কিন্তু এরপরে মাছের উপরে মাছ, আন্টি কতগুলো মাছ দিয়ে গেল, এগুলো কেটে উঠতে না উঠতে আবার নানু নিচে থেকে মাছওয়ালাকে ডেকে এনে এই গুঁড়া মাছ, এই মাছ এসব ঝামেলার মধ্যে ফেলে দিয়েছে। এখনো মাছই কাটা শেষ করিনি, রান্না বান্না কখন করব এই নিয়ে ওদের খুব মেজাজ গরম। আজকে কালকে রাত্রে গেছে খুদের ভাত খাবো, আজকে যেত ঝামেলা। এদিক দিয়ে এলো গড়গুছানি, আবার 3-4 জায়গা ভর্তা করুন লাগবো, আবার এলো এতগুলা মাছ কিনা নিয়েছে সব একবারে আজকে। মানে কোনটা থেকে কোনটা করে মাথা নষ্ট। আর যেদিন মনে করি ঝামেলা আজকে একটু কম, ওদিন আরো বেশি। এদের নামাজ পড়তে গেছে এরা খাইতে যাবো, এদিক দিয়ে সবকিছু করতে বাকি রয়েছে আর কি। শেষ বিছনারা যাচ্ছি, তাড়াতাড়ি করে গুছানি শেষ আনা ভর্তা বানাবার যাবো। তাড়াহুড়ো করে দৌড়ে সবাই রান্নাঘরে গেলাম, আসলে কিন্তু বেশি সময় নেই, একটু পরেই সবাই খাওয়ার জন্য অস্থির হয়ে যাবে। জোহরের নামাজের পরে আমাদের টেবিলে খাবার সব রেডি থাকতে হয়, কারণ বাচ্চারা খুব অস্থির হয়ে যায় খাওয়ার জন্য। বাচ্চাদের সাথে বাসায় মানে আমাদের বাসার ছেলেরাও তারাও খুব একসাথে খেতে পছন্দ করে। তো আর কি, এদিকে আমি এই যে চান্দা মাছগুলো দেখতে পাচ্ছ, এই চান্দা মাছগুলো একটু তেলে কড়া করে ভেজে নিব চান্দা মাছের ভর্তা বানানোর জন্য। আর এই পাশে শুকনো মরিচগুলো দেখতে পাচ্ছিলে হালকা হিটে একটু গরম করে চুলার পাড়ে রেখে দিয়েছে। চুলার পাড়ের হিটে যতখানি গরম আর মচমচে হয় ওইটা দিয়ে ভর্তা বানানো হবে। মরিচটা যদি বেশি টেলে ফেলি আমরা, তখন মরিচের কালার যদি কালো হয়ে যায় বা কালচে হয়ে যায়, তখন কিন্তু ওটা দিয়ে ভর্তা বানালে ভর্তার কালারটা সুন্দর দেখায় না। এটা কিন্তু ছোট্ট একটা টিপস, তোমরা চাপা শুটকির ভর্তা বানালে অবশ্যই মরিচটা লাল লাল রাখার ট্রাই করবে, এতে করে তোমার চাপা শুটকির ভর্তার কালারটাও টকটকে সিঁদুর লাল দেখাবে। আর ভর্তার রং লাল হলে খেতে খুব দেখতে লোভনীয় লাগে, খেতে খুব ভালো লাগে। এই যে মাছগুলো কিন্তু যত্ন নিয়ে ভাজছি আমি, হালকা হালকা করে তেল দিয়ে। এই যে কাঁচামরিচ দেখতে পাচ্ছ, এক হাতে যেহেতু ভিডিও করছি তাই আরেক হাতে এরকম কেচি দিয়ে ধরে ধরে কাঁচামরিচগুলো কাটার চেষ্টা করছিলাম। এখানে কতগুলো পেঁয়াজ ফালি নিয়েছি আর নিয়েছি একটু রসুন, আর এটা চাপা শুটকি ভেজে টালা দিয়ে চাপা শুটকির সাথে একটু রসুন আর পেঁয়াজ রেখেছি। এই যে সীমা পেঁয়াজগুলো আস্তে আস্তে কেটে দিচ্ছিল চাপা শুটকির ভর্তার জন্য। আবার কাঁঠালের বিচির ভর্তাও বানাবো। তো এবার কাঁঠালের বিচিগুলো খোসাসহ তাড়াহুড়ো করায় খোসাসহ সিদ্ধ দেওয়া হয়েছিল, তার মাঝে আমার শাশুড়ি এসে বলছে সম্ভব হলে একটু ডালও বসিয়ে দাও। তো এমনিতে চুলায় গ্যাস নেই, বসাতে পারছি না খুদের ভাত, আলু সিদ্ধ দিতে পারছি না, আবার যে এখন ডাল রান্না করব, মাথার উপর দিয়ে পুরো ব্যাপারটা যাচ্ছে, আসলে কোনটার পরে কোনটা করব। এই দেখো গ্যাসের অবস্থা, গ্যাসের চুলার এই যে এই মাঝখানের রডটা উঠিয়ে ফেলেছি, তারপর মাঝখানের গোল যে চাক্কিটা থাকে ওইটাও উঠিয়ে ফেলেছি, যেন তাও গ্যাসটা একটু পুরোপুরিভাবে ছড়ায়। তো রান্নাঘর এত এলোমেলো ছিল, তোমরা কোনো কিছু মনে করো না, খুব তাড়াহুড়ো করে সব কিছু করা হয়েছে, এর জন্য চারপাশে এত ম্যাস হয়েছিল। তো প্রতিবারই ভাবি যে খুব অর্গানাইজ করে তোমাদের জন্য ভিডিও রেডি করব, কিন্তু ভাই কখনো কোনোভাবে এটা হয়ে উঠছে না, কারণ আমাদের রান্না বান্নাগুলো এত হুটহাট করে করতে হয়, আর যখন হয় সব ঝামেলা একসাথে হয়। সো এক হাতে ভিডিও, এক হাতে রান্না বান্না, এক হাতে সার্ভ, সব কিছু ম্যানেজ করা সো ডিফিকাল্ট। তার মধ্য থেকেও আমি মানে ট্রাই করি একটু একটু করে ভিডিও ক্লিপস এবং সব কিছু তোমাদের সাথে শেয়ার করার। আমার এই র্যান্ডম ভিডিওগুলো দেখছি তোমরা ভালোই মোটামুটি পছন্দ করছো, তোমাদের একটি লাইক একটি কমেন্ট আমার যে কত অনুপ্রেরণা যোগায় আমি সেটা তোমাদের বোঝাতে পারবো না। এই যে দেখো এখনও কিন্তু পেঁয়াজগুলো আর কাঁচামরিচগুলো ভেজেই যাচ্ছি, মানে এতটুকু পেঁয়াজ আর কাঁচামরিচ ভাজতে ভাজতে আমার এত টাইম লাগছে, কজ গ্যাসের অবস্থা খুবই খারাপ, খুবই জঘন্য। তো এই দিকটায় খুদের ভাত রান্না করব যেহেতু, তো চালটা একটু ভিজিয়ে রাখছি, চিন্তা করছি কোন টিপসে কিভাবে করলে সব কিছু তাড়াতাড়ি কমপ্লিট করা যাবে। তো আমার শাশুড়ি এভাবে মেপে খুদের চাল, আজকে নর্মালি খুদের চাল রান্না করি, মানে খুদের ভাত রান্না করি এক পাতিলে,
আর আজকে রান্না হবে 2 পাতিলে। বুঝো, বললাম না যে যখন আমাদের বাসায় ঝামেলা হয় সব দিক থেকে একসাথে ঝামেলাগুলো হয়। একে তো গ্যাস নেই, সব সময় সবাই খায় একভাবে, আজকে খুদের ভাত খাবে তারা 2 ভাবে। তো 2 পাতিলে এই ডালগুলো ভিজে এভাবে রেখে দেওয়া হয়েছে। 2 ভাবে কিভাবে খাবে, একটা হচ্ছে নরমালি আমরা যেভাবে রান্না করি ভাবে, আরেকটা হচ্ছে যে ইন্ডিয়ানরা খায়। আমি কলকাতার কিছু ব্লগ দেখি, তো ওনারা একটু শাক, একটু আলু কুচিয়ে দেয়, ওই একটু সামান্য পরিমাণে তেল দিয়ে মাখিয়ে টাখিয়ে বসিয়ে দেয়, ওইটা অন্যরকম মজা। বললাম না আজকে সবাই পাগলা হয়ে গেছি, কিভাবে কি করব, মনে হচ্ছে ম্যাজিক করে যদি সব শেষ করে ফেলতাম, এরকম কাজ করছে সবার মধ্যে। এই যে পরে আমি কুকার নামিয়েছি, ইলেকট্রিক কুকার। এই কুকারে এসে মনে হচ্ছে কি পানিও গরম হচ্ছে না, এত মেজাজটা গরম হচ্ছে। আর কতবার যে ঢাকনা খুললাম, ঢাকনা খুলতে খুলতে পানির হিটও কমিয়ে ফেলেছে। তো এই যে 10 তলায়, আমাদের 10 তলার উপরে কিছু আলু দিয়ে আলু সিদ্ধ করতে হবে না, আলু ভর্তা খাবো খুদের ভাতের সাথে, তো ওইখানে দিয়ে এসেছে। ওইখানে তো সেম অবস্থায়, গ্যাস নেই। তো ওই আলু উপর থেকে নামিয়ে এনে এখন এখানে এই কুকারে ঢেলে দিচ্ছি। উপরেও কিন্তু জাস্ট গরম হয়েছে, আলু কিন্তু সিদ্ধ কিছু হয়নি। তো এই গরম আলুটা আমি কুকারে দিয়ে ওয়ার্ম থেকে কুকে দিয়ে দিলাম। এখন অপেক্ষার পালা, কতক্ষণ লাগে সিদ্ধ হতে। দিকটা একটু ফিরে এলাম, সেই কখন শুকনো মরিচগুলো দিয়েছি এটার মধ্যে, শুকনো মরিচের কালারও চেঞ্জ হয়নি। দ্যাট মিনস গ্যাসের কী অবস্থা তোমরা বোঝো। মেজাজটা এত গরম ছিল সেদিন বোঝাতেই পারবো না। কে মানে কারোর মেজাজই সেদিন ভালো ছিল না। সবাই কতক্ষণে শেষ হবে, কখন না জানি খাবার চেয়ে বসে সবাই। তো হঠাৎ করে তাকিয়ে দেখি কিচেন হুড এখনও অন করা হয়নি, তার মধ্যে দিয়ে শুটকি টেলেছি, মরিচ টেলেছি। তো একটা বাজে ব্যাড স্মেল চারদিকে ছড়িয়ে পড়বে, এই গন্ধটা, শুটকির গন্ধটা আমাদের অনেক বাচ্চারাই নিতে পারে না। তো তাড়াহুড়ো করে হুডটা ছেড়ে দিলাম। আর যতটুকু ভাজা হয়েছে ভাই এখন নামিয়ে ফেলবো, আর ভাজাভাজি দরকার নেই। এখন এই পেঁয়াজগুলো চান্দা মাছের পাশে ঢেলে দিচ্ছি, ঢেলে শরীফকে ট্রেটা দিয়ে দিব চান্দা মাছের ভর্তাটা বানানোর জন্য। যদিও শরীফ এখন কাঁঠালের বিচির ভর্তা বানাচ্ছে। আর এদিকটায় আমি পাতিলটা বসিয়ে দিয়েছি চুলাতে গরম হওয়ার জন্য, একটু গরম হোক। মানে কী যে অবস্থা, এই ধোয়ার পরে যে পানিটা থাকে, পানিটাও শুকাচ্ছে না পাতিলে। এই যে দেখো কাঁঠালের বিচির ভর্তাগুলো ভালো মতো পিষে নিয়েছে শরীফ আগে, আর এখন দিবে মরিচ, পেঁয়াজ, লবণ, এগুলো সব ভালো মতো ম্যাশ করে এই বিচি ভর্তাটা বানাবে। সীমা এখানটায় সব ভর্তার জন্য পেঁয়াজ রেডি করে দিচ্ছে। শুটকির ভর্তার জন্য মোটা মোটা করে পেঁয়াজ কেটেছে, আর আলু ভর্তার জন্য ওই যে দেখতে পাচ্ছ চপিং বোর্ডে চিকন করে পেঁয়াজ কুচি করেছে। তো জানো ভর্তা ভারতিতে কিন্তু পেঁয়াজ প্রচুর পরিমাণে লাগে। ভর্তায় পেঁয়াজ যত বেশি দিবা তার টেস্ট কিন্তু তত মজা হয়। আর আমার কামড়ে কামড়ে যদি পেঁয়াজ না পড়ে আমার মোটেও ভালো লাগে। ওইটা ই করে, আরে খায় না তো ওইটা, আরে গোবরের বড়া বাদে ওইটা সারাই বানা বাদে। হ্যালো গাইস, পাঙ্গাস মাছের ভর্তা। আরে খাই না ওটি, না আমি দেখছি নিম পাতা আর কি কি দিয়ে বানাই না, খায় না। শরীফ সীমার গল্প বা টপিক্সটা কি তোমাদের কমন পড়েছে কিনা জানি না। ওরা নাকি ইউটিউবে কোনো একটা চ্যানেলে এরকম দেখে যে তারা গোবরের নাকি বড়া বানায়, গোবরের বড়া নাকি খায়। আসলে এগুলো ভাইরালের জন্য করে বা কোনো কিছু। আর বলছিল পাঙ্গাস মাছের পায়েস। হ্যাঁ, পাঙ্গাস মাছের পায়েস আমি নিজেও দেখেছি। কোন একটা জেলাতে যেন মানে খুব ফেমাস হয়েছে, পাঙ্গাস মাছ দিয়ে 2 ভাই মিলে হয়তোবা এরকম পায়েস রান্না করে, আর এলাকার সবাই এসে এসে টাকা দিয়ে এই পায়েস খায়। যাই হোক, এটা হচ্ছে তাদের টেস্টের ব্যাপার। আর এখানে শরীফের কাঁঠালের বিচি ভর্তা বানানো শেষ, তা আমি একটু চেখে দেখলাম যে লবণ টবণ সব ঠিক আছে কিনা। তো কাঁঠালের বিচির ভর্তা কিন্তু ইউজুয়ালি তেলে তারপরে বানানো হয়, কিন্তু আজকে যেহেতু এত সময় সাপেক্ষ ছিল আর গ্যাস ছিল না, টালতে টালতে সারাদিন চলে যাবে। কারণ তোমরা জানো কাঁঠালের বিচিটা মূলত অনেক সময় নিয়ে সুন্দর করে আস্তে ধীরে করে টালতে হয়।
তো আমি শরীফকে বলছিলাম আরেকটু পেঁয়াজ দে, আর একটু পেঁয়াজ না দিলে ভালো লাগবে না, তো শরীফ আরেকটু পেঁয়াজ আধা বাটা করে দিয়ে দিয়েছিল। পাতিলে তেল দিয়ে আমি শুকনো মরিচ কোনাকুনিভাবে কেটে অপেক্ষা করছি কালার চেঞ্জ হওয়ার পর্যন্ত। এতে করে হয় কি মরিচের ঘ্রাণটা চারপাশে ছড়িয়ে যাবে। চাপার মধ্যে তোর মানুষ আবার কম পাই না এদিকটা সীমা আর শরীফ ঝগড়া লেগে গেছে। শরীফ সীমার চাপার মধ্যে চট দিতে চায়, এমনি নাই চাপা আবার কি চট দিবে বলেন তো। কেগু কি দিনের না কই যে আমার দুনিয়া অন্ধকার করে মজা হইলে আমার কথা কবে না, খারাপ হইলে সীমার কথা কবে। তোমরা বুঝতেই পারছো কতক্ষণ লেগেছে এই তেলের মধ্যে বলক আসতে। তো গ্যাসের অবস্থাটা কি, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে আবারও কিছুক্ষণ অপেক্ষা করছি। তো এখন ট্রেটা চান্দা মাছের ভর্তার জন্য যে ট্রেটা রেডি করে রেখেছি এটা শরীফকে দিয়ে বললাম যে ভর্তা বানা। কারণ বেশি ভর্তা বানানি শেষ, এখন চান্দা মাছের ভর্তা, তার বাদে এই শুটকি মাছ। আগে এডিবেটের কোয়ার কি আছে মস মশা করে ভাজা হয়েছে দুইটা। চান্দা মাছের ভর্তা খাইলে মহাবাজ্যে থাকবে। কাদা আছে তো বেশি করে ভালো মতো পারতে হবো না, খাওয়া যাবো না। দিলাম ডাইলে চাইলে খিচুড়ি। চান্দা মাছ বাড়া শেষ। এই চান্দা মাছের মতো করবেন সীমারে বেটটা বাদ দিয়ে খাইলাম, এই যে এইটারে বাদ দিয়ে বেটটা খাম। জীবনটা অতিষ্ঠ করে আছে। আর আমি কাঁচা মরিচ, শুকনা মরিচ, রসুন সবকিছু একবারে দিবেন, তাহলে খাইতে মজা পাওয়া যাবে। আগে মাছটা বেটে নেবেন, মাছটা এনে লবণ দিলে তাহলে চালু বাধা হবে। সবকিছু এমনি ভালো মতো ভাজ্যা খেয়া দিই কেন আজকে, যে কোনো কিছু দিয়ে মজা লাগবে। শরীর দুর্বলই, নিশা খায়, গাঞ্জা খায় না, কম নেবো মা। আর আমি কালকে আমি কইছি কি করতে একটু যাইয়া কয়টা বাদ দেই, আল্লাহর রাস্তে মারছে আমার শৈলমূল বলে এই করতেছে হুই আই গুম মোরা। সিধা এলাবে লোক লাগবো, কম দেখায় গরমের খাবার চাবো। বেশি দেখায় না মনে ধরলে দিমু কইতে অল্প ভর্তা। কালারটা দেখেন কি অবস্থা। বালা মতে বাড়তো যদি অনেক কাদা না বাটলে ভাই খাওয়া যাবো না। বেশি করে মশমশা করে ভাজলে তাইলে বাড়তে ইয়ে। এনে তো কাঁচা পেঁয়াজ দিব না, দিব লাউ পাতা দিয়ে ইলিশ মাছের বড়া বানাবো, তাই ইলিশ মাছ থেকে কাঁটাগুলো এক এক করে বেছে সীমা পরিষ্কার করছিল। আর এটার সাথে সুন্দর করে পেঁয়াজ আর কাঁচামরিচ, লবণ, একটু হলুদ, একটু মরিচ ভালো মতো মাখিয়ে নিতে হবে। তো হঠাৎই মনে হয়ে গেল যে বিলাতি ধনেপাতা লাগবে, শরীফ চান্দা মাছের ভর্তাতে দিবে, তাই তো নিচে সীমাকে পাঠালাম গাছ থেকে উঠিয়ে আনতে। ধন্যবাদ আনবে যাবে হারাই দিস না, তোর তো এক জায়গায় গেলে খবর থাকে না। যার যার ভর্তা বানান দরকার লাগবো আমার সাথে যোগাযোগ করে, যার মনে চাবো আমার সাথে যোগাযোগ করেন তাইলে। তো
তো এখন চান্দা মাছের ভর্তার লবণটা টেস্ট করে দেখি। ওরাই লাগাইছিল, ওটা জিজ্ঞেস কর। সীমা, দুলাল কাকা লাগাইছিল, বুঝি নাই। শালার। কলঙ্ক করতে গেলে গাছ মেরে আল্লাহ। আচ্ছা দেখ, যদি বড় খায় তাহলে নিয়ে গা, আর না হলে যেটা আছে ওটা দিলে আবার ধন্যবাদ। বিলাতি ধন্যবাদ দিবেন, মজা হবে বেশি। ইচ্ছা দিলে লাগাইছিলাম পুদিনা পাতা সাহেব, এক তুললা পরিষ্কার করে আছে। খুদের ভাতের জন্য এখন গরম পানি লাগবে। চুলায় তো গরম পানি করা ইম্পসিবল গ্যাসের কারণে। তো এখন ফিল্টার থেকে ডিরেক্ট পাতিল দিয়ে পানি নিতে চাচ্ছিলাম, কিন্তু দেখছিলাম পাতিল সহ ধরতে কষ্ট হয়ে যাচ্ছিল আর পাতিল গরম হয়ে যাচ্ছিল। পরে আমি এই বড় মগে করে নিচ্ছিলাম, মগে একে একে করে পানি নিয়ে ওই পাতিলে ভরছিলাম। ভাতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চান্দা মাছ, বিলাতি দইনা আর এলে আপনি যে দইনা পাতা খাইয়ে দিই, দুইটা মিক্স করে দিছি। অনেক শুটকি পাতা, চেপা শীতল মাইমে সিংহে শুটকি মাছ, ফেওয়ারে শীতল কর। আজকে শরীফের সোয়া পড়ছে, বুঝল না। আজকে এই যে এটা নাই, কি দেখতে বানাবো, শৈলী চলে না। দেন এই যে ইলিশ মাছের কাদা আছে, এই যে আঙ্গার মাছের বাজার করে ওদিকে, এই যে মাছের বাজার যত আছে কইরা দেয়, এটা পোলা বালা আছে, আমরা সবকিছু কইরা দেয়। অনেকটা মাইয়া দেখেন, পোলা ভালো আছে এমনি। হ্যাঁ দেখেন, একটা ভালো চাই দেখেন, মোড়া মোড়া চাই, বেচারা বউ খুঁজা পাইতেছে না। তো করতে করতে একটা জিনিস চিন্তা করছিলাম, এই ভর্তাগুলো যদি আজকে সীমার বানাতে হতো খবরই ছিল। তো শরীফ ওকে বাঁচিয়ে দিয়েছে আর ইচ্ছে মতো সীমাকে বকছে। মাছের কাটা এটি বাটা হয় না, ফালাই দিতেছি। শুটকি আর মাছ তো একটাই, মাছ শুকাইলে শুটকি এক কথাই তো এলো। আপনারা কাটা আমরা শুধু দেখেন, আঙ্গ সময় নাই, ব্যস্ত লোক আমরা। ওই দেন ইলিশ মাছের কাটা, ওই ইলিশ মাছ দিয়ে বড়া আজকে না চেক করা খাবার লাগছে। এটাই এইটা তো এইটা সেটা খেয়ে বুঝবো না। হয়েছে, মজা হয়েছে। আজকে বিপদের সময় আমার কুকারটা আমাকে ভালোই হেল্প করেছে। মোটামুটি সুন্দরভাবে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। একে একে করে আমি কাঁটা চামচ দিয়ে উঠিয়ে নিচ্ছি ভর্তা বানানোর জন্য। গরম গরম আলুগুলো একে একে করে আমি আর সীমা ছিলেছি। এক হাতে আমার ফোন আর এক হাত দিয়ে ছিলতে হচ্ছে, যেহেতু তখন একটু কষ্ট হয়ে যাচ্ছিল। পরে ফোন রেখে তাড়াহুড়ো করে দুই হাতে ছিলে নিয়েছিলাম। আজকে নানু ইন্ডিয়ার খেলাম না, ইন্ডিয়াতে শাক দিয়া, আলু দিয়া, আর কি কি দিয়ে মনে খুদের বাচ্চা আনতে আজকে রানবো, দিতে আছে দেখেন। আজকে দুই পাতিলে খুদের ভাত। আজকে আইতাছি, হ্যাঁ দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ আজকে দুই পদের খুদের ভাত, একটা হলো ইন্ডিয়ার স্টাইল, এটা বাংলাদেশের সাদা মাদা, আর ইন্ডিয়ানে হইলে সবজি টবজি যা আছে যাবতীয় জিনিস দিয়ে দেন। সীমা আলু কাটতে আছে, আর এই যে ভর্তা ভালো হয়েছে। আজকে রান্নার ভিতরে সবই গেছে।
কেবলই শুনতে পেরেছ, খাবার রেডি করার কথা বলেছে, মানে টেবিলে খাবার সার্ভ করতে বলেছে। এই অল্প সময়ে কিভাবে এক পাতিল খুদের ভাত হয়েছে, আরেক পাতিল খুদের ভাত হবে, আর শুটকির ভর্তাটাও মোটামুটি শেষের দিকে আছে, মানে আমাদের মাথার উপর দিয়ে সব কিছু যাচ্ছে। খুব স্পিড বাড়িয়ে দিয়েছি। আর আমার শাশুড়ির হাতে মাখা এই সবজি টবজি দিয়ে এই খুদের ভাতটা হচ্ছে কলকাতার স্টাইলে, কলকাতার মানুষরা বেশি খায়। আমাদের জেলা তো কিছু কিছু জেলায় খায়, বাট নর্মালি যেটা খায় ওইটাই আমার কাছে বেশি ভালো লাগে। শরীফের শুটকির ভর্তাটা যে কি মজা হয়েছিল, আর এত পেঁয়াজ হয়েছিল, এখনো আমার মুখে লেগে সিস্টেম আছে। মেরে দিই। এই যে ভর্তা বানানি শেষ, মজা হয়েছে অনেক অনেক ভাত করে। আমরা এরকম করে ই করে খাই আর কি। দেখেন এখানে ভর্তার কালারটা দেখেন। যার দরকার লাগবে সেই মাসে যোগাযোগ করবেন। ইয়া ওদের তো প্লেট কি তাড়াহুড়ো করে যে আলু ভর্তাগুলো বানিয়েছিলাম, আলু ভর্তা মেখে পরে তেল দিয়ে বাগার দিয়েছিলাম, আর একটু ঘি মিক্স করে দিয়েছিলাম। এই জিনিসটা আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে, বাগার দেওয়া আলু ভর্তাটা। তো আর এইদিকে যে ডিম গুলানো হচ্ছে, আর ওই খুদের ভাতের মাত্র বসিয়েছে, বাগার দেওয়াতে নামিয়েছি, বাগার দিয়েও করেছি, আবার আলাদা আলু ভর্তা। সীমা ডিমা মধ্যে চামচ খেয়ে এই যে দেখেন পাগল হয়ে গেছে কামের চাপে। মা কি মাত্রাটা নষ্ট হয়েছে কোন তারা ওরা করবার যে স্বামীর শ্রদ্ধা ডিম মানে দেখি খোলা আবার মাছ আনছো আজকে, আজকে বাই করে দিব বাসার থেকে মাছ আনলে। মাছ লেগে আমারে আজকে এই টাকাই দিল। বুঝেছো, বলেছিলাম না যেদিন ঝামেলা হয় সব ঝামেলা একসাথে। দুই ভাবে মাছ এসেছে, আবার এখন সোনারগাঁ থেকে বাড়ি থেকে মাছ আর কি কি পাঠিয়েছে, এগুলো দেখে কেমনটা লাগে। এমনি হচ্ছে বাসা ভর্তি ঝামেলা আজকে, তার মধ্যে ঝামেলা যেন বিকাল পর্যন্ত চলতেই আছে। তুমি শুনো তো গ্যারান নাস্তা নিয়ে শুনে দেখো। কাইতে মাত্র হইতেছে দেখেন ভাই। ঠিক আছে কোন এটা নিচু হয়ে গেছে একটা কাজ কাইটা সবাই কিন্তু ফাটিয়ে খুদের ভাতের সাথে ভর্তা মিক্স করে খাচ্ছে। তো সীমা শরীফ যখন পাটার মধ্যে পান্তা ভাত শুটকি ভর্তা দিয়ে মাখছিল, তখনই আমার খুব খুব ক্র্যাভিং হচ্ছিল যে আমি পান্তা ভাত দিয়ে শুটকি ভর্তা দিয়ে খাবো, আমি আজকে খুদের ভাত খাবো না। তো টেবিল মোটামুটি পুরাই ব্লক ছিল, সোফাতেও অনেকে বসে বসে যার যার হাতে নিয়ে খাচ্ছিল, আর আমি কোথায় বসেছি, আমি সিঁড়িতে বসে আমি খেয়ে নিচ্ছিলাম। তো আবার চলে আসলাম টেবিলে হাফ খেয়ে, তো টেবিলে বসে অল্প একটু খুদে ভাত টেস্ট করেছিলাম। তো এই দিকটায় হাত ধুতে এসে কিচেনে দেখি সীমা ডাবকে খুব তছনছ অবস্থা করছে, যেমনি পারতেছে অমনি উঠাচ্ছে, উঠিয়ে খাচ্ছে। আমাকেও সাথছিল খাবো কিনা, তো আমি বলছিলাম না, অনেক খেয়ে ফেলেছে। আসলে আজকে এত কষ্ট করেছি, কষ্টের পরে খাবারটা এত মজার ছিল, এত সুস্বাদু লেগেছে, আর সবাই মিলে ভর্তার আয়োজন করে একসাথে বসে খেতে ওইটা খুবই জমে ওঠে। ভরপুর খাওয়া শেষে সেই রকম একটা ন্যাপ নিয়ে ইভিনিংয়ে ডিরেক্ট চলে আসলাম কিচেনে, সন্ধ্যায় সবাই কি খাবে। যেহেতু একটু পরেই আমরা বের হয়ে যাব, রেস্টুরেন্টে সবাই একসাথে একটু খাওয়া দাওয়া করবো। হ্যাঁ, আমাদের দ্য জিরো রেস্টুরেন্টেই যাচ্ছি সবাই। একটা ছোট্ট প্রি বার্থডে আমরা করব, আরেকটা বার্থডের আয়োজন ইনশাল্লাহ থাকবে আগামীকাল। বার্থডে আয়োজন বলতে আমরা বাইরের কেউই না, একদম সম্পূর্ণ ঘরোয়াভাবে আমরা নিজেরাই ছোটোখাটো করে একটা বার্থডে সেলিব্রেট করেছি বেবির খুশির জন্য। যেহেতু ছোট মানুষ আর ও দুবাই থেকে আসে, যে সবার সাথে একসাথে আয়োজন করে বার্থডে সেলিব্রেট করবে, সব কাজিনদের সাথে, চাচা চাচি সবাইকে নিয়ে ও খুব এনজয় করে। তো ওর এনজয়মেন্টের জন্য, ওকে একটু হ্যাপি করার জন্য আমরা এই আয়োজনটা করেছি। আর এই ভিডিওটা নেক্সট ভিডিওতে আমি ইনক্লুড করবো, তোমরা ইনশাল্লাহ পাশে থাকবে, দেখবে। গল্প করতে করতে বলিনি আমি কি রেডি করছি, অনেকেই বুঝে গেছো হয়তো বা ইতিমধ্যে। আমি একটু আমার চাল ভাজা খেতে ইচ্ছে করছিল, তো একটা বাটিতে মোটা চাল আলাদা করে রাখা হয়েছিল, শুধু চাল ভাজা খাওয়ার জন্যই আমরা এই চালটা ইউজ করি। তো এই চাল ভাজা একটা পাতিলে নিয়ে আমি ওইটার মধ্যে, আর এই যে এটা হচ্ছে একটা পুরন পাতিল, যেহেতু ভাজাভাজি করা হয় এই জন্য এটা আলাদাই রাখা হয়েছে। যেটা বলছিলাম, তো পাতিলের মধ্যে একটু সামান্য পানি আর লবণ নিয়ে পরে চালগুলো মাখিয়ে আমি অল্প অল্প করে এই পাতিলে দিয়ে নেড়ে চেড়ে
চালটা ফুটাবো। তুমি যদি একসাথে বেশি পরিমাণে চাল দাও তখন কিন্তু চালগুলো পুড়ে যায়, নাড়তে অসুবিধা হয়। আমি একটু একটু করে চাল দেই, আর এটা যখন কালারটা হয়ে আসে মানে সবগুলো চাল যখন ফুটে আসে তখন আবার ওই চালগুলো ছড়িয়ে দিয়ে আবার নতুন করে চাল অ্যাড করি। এই যে তোমরা দেখতে পাচ্ছ চালের কিন্তু কালার হয়ে এসেছে, দ্যাট মিনস এগুলো ভাজা শেষ। আমি কিছুক্ষণের মধ্যে এই ভাজা চালগুলো ঢেলে নিব। ওই চালগুলো ভাজা শেষে আবার এখন বাকি চালগুলো ভেজে নিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ আমি সব কিছু রেডি করে রেখেছি। এই যে আগে চাল ভাজাগুলো, আর পাতিলে আলাদা আবার অন্যভাবে মাখাবো ওটা পাতিলেই রেখে দিয়েছি। তো এখানে আমি নিয়ে নিচ্ছি আদা, তারপরে ধনেপাতা, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, এগুলো সব কিছু আমি সুন্দর করে কুচি করে তারপরে মাখাবো। এই চাল ভাজাগুলো দিয়ে মাখিয়ে তোমরা খেয়ে দেখবা এত মজা লাগে। আর মন চাইলে একটু চানাচুরও অ্যাড করতে পারো, যেমন আমি একটার মধ্যে চানাচুর অ্যাড করে মাখাবো আর একটা চানাচুর ছাড়া। আমার শাশুড়ি যেহেতু চানাচুর লাইক করে না, তো তাকে আমি আলাদা করে মেখে দিব। তো যেহেতু এখন আমি এই চাল ভাজাটা মাখাবো, তো ক্যামেরার দায়িত্বটা দিয়েছি সীমাকে। বললাম একটু ধর, সুন্দর করে ভিডিও কর, দেখুন আপনারা ভিডিওর অবস্থা। এই যে চানাচুরের প্যাকেটগুলো দেখতে পাচ্ছেন, এই চানাচুরের প্যাকেটগুলোকে কিন্তু জাতা চানাচুর মনে করবেন না, এইগুলো অর্ডার করে আমরা যশোর থেকে আনিয়েছি। এই চানাচুরের টেস্টটা আসলে এত ডিফারেন্ট, টক ঝাল মিষ্টি আর খুব চিকন হয়, আর স্পাইসিনেসটা বেশি থাকে, এর জন্য খুব বেশি ভালো লাগে। একে একে করে প্যাকেট ছিঁড়ে ছিঁড়ে আমি এখানে দিয়ে দিচ্ছি। চাল ভাজাটা কিন্তু এত সুন্দর ক্রিস্পি হয়েছিল, মুড়ির মতো হয়েছিল। মোটা চাল দিয়ে এরকম ভাজা করলে, চাল ভাজা করলে ওইটা সুন্দর হয়। চিকন চাল, নাজির শাল বা মিনিকেট চালগুলো না অত ফুলে না। নাজির শাল তো ফুটবেই না, ওটা তো যেই চিকন চাল। মিনিকেটটা একটু একটু ফুলে, বাট এই মোটা চাল দিয়ে করলে না বেশি মজা হয়, মুড়ির মতো মচমচ মচমচ করে খেতে। তো চানাচুর ঢালা শেষ, আর চানাচুর আর হচ্ছে চাল ভাজাগুলো আমি হাত দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচটা একটু বেশি নেবে কারণ এটা ঝাল ঝাল হলেই ভালো লাগে। আর এই যে লেবু সহ লেবু খোসা সহ একটু লেবু চিকন চিকন করে নিয়েছি। ধনেপাতাও বেশি দিতে হবে। আর এটা কিন্তু মাখিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, হালকা মাখিয়ে সাথে সাথে খেয়ে ফেলতে হবে, নতুবা কিন্তু এটা একটু ক্রিসপিনেসটা নষ্ট হয়ে যায়, নেতে আসে, তখন খেতে দাঁতে লাগে, ভালো লাগে না। আমার কিন্তু এটা খুবই ফেভারিট একটা খাবার। আমার যখন আমি বোর ফিল করি, আর যখন বৃষ্টি থাকে, শরীর ম্যাজ করে, তখন আমি দৌড় দিয়ে কিচেনে চলে যাই এই রেসিপিটা করতে, আর এটা খেলে আমার মনটা খুব চাঙ্গা হয়ে যায়। আমি একটু সরিষার তেল নিয়ে নিচ্ছি, নিয়ে নিব সামান্য পরিমাণে লবণ। এখন হাতে ডোলে ডোলে এত সুন্দর করে ডলা দিব, ডলার উপরে আপনার ভর্তার মজা ডিপেন্ড করবে। ডলতে ডলতে যখন পেঁয়াজ থেকে রসটা বের হবে, সরিষার তেল, পেঁয়াজ আর ধনেপাতা একাকার হয়ে যাবে মিশে, তখনই আপনি সব কিছু দিয়ে মিক্স আপ করবেন। তো আমি এই যে টমেটোগুলো হালকা করে দিয়ে নিচ্ছি, এখানে মনে হয় আমি সব টমেটোগুলো একবারে দিয়েছিলাম, অন্য সময় কিন্তু আমি কিছু টমেটো মাখার মধ্যে দিই আর উপরে পরে হালকা করে মানে লাস্টে যখন সার্ভ করি তখন হালকা টমেটো দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে দিই। এতে করে হয় কি, ওই যে পোতানোর যে ব্যাপারটা না, ওইটা হয় না, কারণ টমেটোটাতেই হচ্ছে সব এটা নরম হয়ে আসে আস্তে আস্তে। তো কি খেতে ইচ্ছে করছে দেখে, আসলে কিন্তু খুব মজা হয়েছিল, জিনিসটা এত স্পাইসি হয়েছিল, আমার এখন দেখে আবার খেতে ইচ্ছে করছে। তোমাদেরও কি আমার মতো এরকম ক্রেভিং হচ্ছে? তাইলে আর দেরি করো না, দৌড়ে যে কিচেনে এরকম ধাপ ধাপ করে বানিয়ে ফেলো। আচ্ছা, আরেকটা জিনিস তো দেখানোই হয়নি, এখন একটু চাট মশলা দিয়ে দিব, এইটাতে একটা ভিন্ন স্বাদ অ্যাড হয়ে যায়। তো এরকম হালকা করে নেড়ে চেড়ে মাখিয়ে এখন আমি সবাইকে দিয়ে আসবো খেতে। মনে হচ্ছিল আর একটু তেল দিলে ভালো হবে, তাই আর একটু সামান্য পরিমাণে তেল ছড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিলাম। আর এই তেলের ঘ্রাণে সেই এই যে টমেটোগুলো দিয়ে দেই, যে কয়টা টমেটো আছে দিয়ে দেই, এরকম আস্তে আস্তে থাকলে এটা কামড়ে লাগলে খুব ভালো লাগে। এই হচ্ছে আমার চাল ভাজার ফাইনাল লুক। দেখেছো কত সুন্দর কালারফুল, আর দেখতে কি লোভনীয় লাগছে। কামড়ে কামড়ে পেঁয়াজ আর টমেটো, আর ঝাল তো আছেই, আর সরিষার তেলের ঘ্রাণ তোমার নাক দিয়ে যাবে। এখন চটজলদি নাস্তা করে বাচ্চা কাচ্চাকে রেডি করে বের হয়ে গেলাম জিরোতে যাওয়ার উদ্দেশ্যে। হ্যাঁ, আমরা মহাখালী দ্য জিরো রেস্টুরেন্টে সবাই মিলে যাচ্ছি।
তো গাড়িতে বাচ্চাদের উঠিয়ে বাচ্চারা খুব এনজয় করছিল। আমরাও মহাখালী পৌঁছে গেছি, রাস্তা একদম ফ্রি ছিল, একটুও জ্যাম ছিল না, তার মধ্যে আবার ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছিল। তো গাড়ি থেকে নেমে বাচ্চাদের নিয়ে দৌড় দিয়ে ঢুকে গেলাম রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টে সবাইকে পেয়ে একসাথে সবাই খুব মজা করছিলাম, হাসাহাসি করছিলাম, আর বলছিল উপরে চলে যেতে, উপরে টেবিল সেট আপ করা আছে, তাই আমরা নিচে দেরি না করে উপরে চলে গেলাম। বাসার ছেলেরা যেহেতু আগেই চলে এসেছিল, তো ওদের খাওয়া দাওয়া অলরেডি স্টার্ট হয়ে গেছে, আর এটা রুজাইনা দেখে কোনোভাবে মেনে নিতে পারেনি, এখান থেকে পিক করে নিল 2-1টা খাবার। উপরে যেয়ে সবাই খুব সুন্দর গান শুনছিলাম, বাইরে বৃষ্টি হচ্ছিল, ওয়েদার নাইস ছিল, আর সবাই একসাথে আড্ডা, সব মিলে খুব ভালো লাগছিল দিনটা। তো সবাইকে খাবারের জন্য রেডি হতে বললো, আর আমরা সবাই রেডি। আমরা রেস্টুরেন্টে ঢুকেই বলেছিলাম আজকে কোনো হ্যাভি ফুড খাবো না, দ্যাট মিনস কোনো মেন ফুড খাবো না, স্টার্টার খাবো। তো স্যুপ দিয়ে শুরু করেছিলাম, এই যে আমি নিয়ে নিয়েছিলাম সি ফুড স্যুপ। আমাদের রেস্টুরেন্টের সি ফুড স্যুপটা অনেক অনেক ইয়ামি, আমি আর বৃষ্টির মধ্যে সি ফুড স্যুপটা খেতে খুব ভালো লেগেছিল। ছিল ক্যাশনার সালাদ, আর এই যে এখন দেখতে পাচ্ছ ইটালিয়ান পিৎজা আর নাচোস। ভাবির তো নাচোস খুব পছন্দ, তো এখানে নাচোস রেডি করে দেওয়া হয়েছিল কতগুলো। আর পিৎজাটাও খেয়ে নিচ্ছিলাম, মানে সব এত মজা ছিল, বাট পেটে কোনোভাবেই জায়গা হচ্ছিল না কোনো কিছু। তার মধ্যে বাসা থেকে খেয়ে এসেছিলাম চাল ভাজা, আর এটা হচ্ছে ফ্রাইড সুশি, আমার খুবই পছন্দ সুশি। সুশি দেখলে আমার মাথা মোটেও ঠিক থাকে না। আর এই হচ্ছে অন্থন চিলি অয়েল, আর এটা হচ্ছে প্রন টেম্পোরা, এটা বাটারফ্লাই স্টাইলের প্রন টেম্পোরা, যেটা আমার খুবই পছন্দ, এত ক্রিস্পি হয়েছিল। আর এই চিকেনের এই আইটেমটার কথা কি বলবো, এটা এত জুসি আর এত মজা, আমার খুব ফেভারিট একটা খাবার। আর এখানে রয়েছে নানবান, নানবানের কথা আর কি বলবো, আসলে প্রতিটা খাবার এত মজা ছিল আর এত মজা। তোমরা যদি আমার কথা কতটা সত্য সেটা যাচাই করতে হলে তোমাদের দ্য জিরো রেস্টুরেন্টে যেতে হবে, ওখানে গেলে তোমরা আমার কথার সত্যতা বুঝতে পারবে। তো বলেছিলাম একটা প্রি বার্থডে হবে, একটা হ্যাং আউটও বলা চলে। আমার ছেলে 2 হাতে 2টা কেক নিয়ে এসে বোনকে সারপ্রাইজ করলো। ও সবসময় বোনদের সাথে মিলেমিশে থাকতে খুব পছন্দ করে, আর বড় ভাই হিসেবে বোনদের ছোটোখাটো এরকম সারপ্রাইজ করে ও খুব হ্যাপি ফিল করে। আর এই জিনিসটা দেখে আমাদেরও খুব ভালো লাগছিল, ওরা এত এনজয় করছিল, আর রুজাইনও এত সারপ্রাইজ ছিল। ওরা সব কাজিনরা একসাথে হয়ে একটু পিকচার উঠাচ্ছিল, কেক কাটছিল, আমরা দূর থেকে এগুলো দেখছিলাম আর ভিডিও ক্যাপচার করছিলাম। তো মোটামুটি কেক টেক কাটা শেষ, এখন রওনা হব, বাসায় যাব। কেক এখানে কেউই খাবে না, কারণ এত খেয়েছি আমরা, আর সব কিছু কোয়ান্টিটি এত বেশি ছিল বলার বাইরে। এখন এখান থেকে একটা কেক আমাদের স্টাফদের দিয়ে এসেছে, আর একটা কেক নিয়ে বাসায় যাচ্ছে, বাচ্চারা যদি রাতে খায়। তো আজকে আমাদের এই ছোট্ট প্রি বার্থডেটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করবে, একটা লাইক দিবে, আর নেক্সট আমাদের যে বাসায় বার্থডে পার্টি ছিল সেটা দেখার জন্য